ধন্যবাদ। ন্যায্য নগর ইশতেহারের আজকের এই অধিবেশনের যে মূল প্রবন্ধ আদিল ভাই, শ্রদ্ধা আদিল ভাই উপস্থাপন করলেন এবং অনেকগুলো বক্তা, মানে আমি এগুলো শেষ বক্তা যদি হয়ে থাকে, কারণ যত কথা নোট করা ছিল সব তো বলাই হয়ে গেছে আসলে। তারপরে বলবো হচ্ছিল অভিজ্ঞতা থেকে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সঙ্গে প্রায় 24 থেকে 25 বছর পরিবেশ আন্দোলনের সঙ্গে হচ্ছিল যুক্ত। নানা অভিজ্ঞতা, নানা তিক্ততা, রসুল ভাই বলে গেছেন দুঃখের কথা, ক্ষোভের কথা। অরূপ রাহি ভাইয়ের কথা দিয়ে আমি হচ্ছিল শুরু করি যে একটা রাষ্ট্রের দর্শন লাগে। রাষ্ট্রে যদি দর্শন না থাকে তাহলে নগর দর্শন কোনোভাবেই কাজ করার আমরা হচ্ছিল আশা করতেই পারি না। যে রাষ্ট্রে বা যে রাষ্ট্রের মানুষগুলো কোনো দর্শনের উপর প্রতিষ্ঠিত না, সেই রাষ্ট্রের কাছ থেকে, সেই রাষ্ট্রের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা আসলে ভালো কিছু, যে আমরা বলি সংস্কৃতির পরিবর্তনের কথা বলি, শিক্ষার পরিবর্তনের কথা বলি, পরিবেশের পরিবর্তনের কথা বলি, সেই জায়গাকে কিন্তু আমরা পাবো না। এখানে যারা বসে আছেন সবাই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু কথাগুলো বললেন, তিক্ততা এবং তারা এই জিনিসগুলোকে ফিল করছেন বিদায়। আমরা শহরটাকে, আমি আসার আগে আমরা কয়েকদিন থেকে ভাবছিলাম আমরা এই বছরের 13ই জানুয়ারি আমরা একটা বিশেষ সম্মেলন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা একটা বিশেষ সম্মেলন করেছিল, স্থায়িত্বশীল নগরায়ন সমস্যা এবং সমাধান। সেই সম্মেলনে এখানকার অনেকেই উপস্থিত ছিলেন এবং এখন উপদেষ্টা পরিষদে আছে 4 জন উপদেষ্টা এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং তাদের রেকমেন্ডেশন, তাদের পরামর্শ কিন্তু এই বইয়ের মধ্যে আছে। অর্থাৎ এই নগর সমস্যার সমাধানের জন্য নট অনলি ঢাকা কি সমাধান করা উচিত তার একটা ইশতেহার এই বইটার মধ্যে আছে। ফলে আমরা নগরটাকে একটা কেন্দ্রীভূত উন্নয়নের ফলে আজকে নগরের এই অবস্থা আর কি। 2023 সালে হিসাব অনুযায়ী আমাদের ঢাকা শহরের লোক সংখ্যা প্রায় 2,23,00,000। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে এই ঢাকা শহরে প্রায় 38,000 মানুষ। পৃথিবীর কোথাও এরকম নাই। ফলে এই যে জনসংখ্যার ভারে আমার এই ঢাকার এই যে সমস্যাগুলো কথা বললো, সেই সমস্যার পরিকল্পিত না থাকাতে আমি এই সমস্যাগুলোর মধ্যে আমি নিমজ্জিত হয়ে বলে যাচ্ছি। ফলে কি আমাদের মৌলিক চাহিদা, আমার পরিবেশ দূষণ, অত্যধিক জাম, যানজট, জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, নানা ঘটনা কিন্তু আমাদের এই ঘটনাগুলো ঘটতেছে। আজকে ঢাকা শহর, অনেকে বললেন যে নগর, নষ্ট নগর, নন্দিত নগর, দূষিত নগর, জলাবদ্ধতার নগর, নানা গুণে গুণান্বিত আমরা এই ঢাকা শহরকে করতে পারি। সেই ঢাকা শহরে আমরা বসবাস করি। ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার যেই নৌ আছে, 4টি নদী আছে, পৃথিবীর কোথাও নেই। আমরা অনেক ফ্লোটিং মার্কেটের কথা শুনি, নোংরা দুর্গন্ধ মার্কেটগুলোতে কীরকমভাবে পর্যটন শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ ঢাকার চারপাশে নদীগুলোকে আমরা এখনো রক্ষা করতে পারতেছি না। এখানে মিহিরদা বসে আছেন, বুড়িগঙ্গার পাড়ে গিয়ে কান্নাকাটি করতেন বুড়িগঙ্গাকে রক্ষা করার জন্য। এখন বুড়িগঙ্গা থেকে শুরু করে শীতলক্ষা, ধলেশ্বরী, বালু, তুরাগ সব শেষ। ঢাকা শহরে 43টা খাল ছিল। আমার এখনো মনে পড়ে, এই যে স্টুডেন্ট অবস্থা থাকায় প্লে কার্ড লিখে শাহবাগ প্রেস ক্লাবের সামনে আমরা কত দাঁড়িয়েছি। ঢাকা শহরের খালগুলোকে আমরা এখনো উদ্ধার করতে পারিনি। এখন একটা উদ্যোগ আসছে ব্লু নেটওয়ার্কের জায়গাটা, আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের পরামর্শ সেই জায়গাটায় দিচ্ছি। তাহলে এই জায়গাটা করবে কে? পুরান ঢাকা বলেন 300 পুকুর নাই। আজকে আগুন লাগলে আমি জাস্ট কয়েকটা এই গত 10 বছরের যদি আগুনের অগ্নিকাণ্ডের রানা প্লাজা থেকে শুরু করে সবটা জায়গায়, লাস্ট আমরা বেলি রোডে দেখলাম পানি নাই। হাই রাইজ করছে কিন্তু আগুন নিবানোর জন্য যে আমার যে যন্ত্রাংশ সেটা নাই। বিল্ডিং
হোস্টেল তৈরি করার জন্য, হোটেল রেস্টুরেন্ট করার জন্য 10টি সংস্থার অনুমতি নিতে হয়, প্রত্যয়নপত্র নিতে হয়। কয়টা বিল্ডিং নিয়েছে? কারা দেখে এটা? রাজুক আর সিটি কর্পোরেশন। আদিল ভাই বলে গেলেন যে হচ্ছিল আমাদের ড্যাপ নিয়ে আবার আর একটা ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে। যারা স্টেক হোল্ডার, যারা এই নগরটাকে ব্যবসায় পরিণত করতে চায়, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই নগরকে দেখতে চায়, আজকে তারা হচ্ছে সেই কমিটিতে তাদের স্থান হয়। ফলে রাজুক তো বসে থাকে, তারা তো মনে করি আমরা তারা হলো একটা ডেভেলপার, কম দামে জমি অধিগ্রহণ করে, 3 দামে অধিগ্রহণ করে তারা হচ্ছিল বড় বড় মানুষদেরকে, ধনী মানুষদেরকে তারা হলো প্লট দেয়। এক একজন 10 কাঠার প্লট, 20 কাঠার প্লট তারা হচ্ছিল নাই। রাজুক কি এখানে প্লটের ব্যবসা করতে আসছে? ফ্ল্যাটের ব্যবসা করতে আসছে? ঢাকা শহরে বসবাসযোগ্য করার জন্য আদিল ভাই বলে গেলেন কয়টা উদ্যোগ ওনারা হচ্ছিল নিয়েছেন। আমরা এই পরিবর্তিত পরিস্থিতির পর আমরা দেখলাম দুই সিটি কর্পোরেশনে 2 জন প্রশাসক নিলেন। ওনারা নগর সম্পর্কে কি জানেন? ঢাকা শহরের জলবদ্ধতা, ওই নগর প্রশাসক একজন আমলা এসে ওখানে বসেছেন, উনি কি পারবেন ঢাকা শহরের এই জলবদ্ধতা তৈরি করার জন্য? ওনার সেই ক্যাপাসিটিটা আছে, ওই জ্ঞানটা আছে? তাহলে এত কিছু করার পর এত রক্ত, 71 থেকে 24 এই যে রক্তগুলো যাচ্ছে, এই রক্তগুলো কি আপনারা এরকমভাবে বৃথা আমরা এরকমভাবে বলবো আর আপনারা ওই রুমে বসে আমাদের সঙ্গে মস্কারা করবেন? আমরা কত রাজপথে আমাদের কেন নামতে হবে? এখানে রত্না আপার কথা হচ্ছিল, বলা হলো ধানমন্ডি মাঠ রক্ষা করার জন্য স্থপতি ইকবাল হাবিব, মোবাশ্বের ভাই, ইশতিয়াক জেলে হাজতে গিয়ে দাঁড়াতে হয়েছে। আজকে ঢাকা শহরের এই মাঠগুলো রক্ষা করার জন্য আমরা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসনের সঙ্গে বললাম, ওখানে কয়েকটা মাঠ আছে, তাজউদ্দিন আহমেদ যে মাঠটা সেইটা হচ্ছিল গুলশান ইয়ুথ ক্লাবকে দিয়ে দিচ্ছে, ইজারা দিয়ে দিচ্ছে। কোন আইনে আপনারা সেই ইজারাটা দেন? আমরা বারবার করে বলা হচ্ছে মাঠগুলো আপনারা হলো ওপেন করেন। এই পরিস্থিতি আপনারা নেন। দক্ষিণ সিটি কর্পোরেশন ধানমন্ডি খেলার মাঠটা, সেখানে আমার এখনো মনে আছে 2008 সাল থেকে এই মাঠটার জন্য আমরা আন্দোলন করতেছি। 2004 সালে যে ওপেন স্পেস আইনটা হয়েছে সেই ওই মাঠটাকে কেন্দ্র করে, ওখানে কোনো খালেদা জিয়া সেই সময় হলো প্রধানমন্ত্রী, কেস করার ফলে ওখানে উদ্বোধন করতে যান নাই মেলা। আজকে ঢাকা শহরের মাঠগুলো সেটা এখন ওপেন হয় না, আদিল ভাই বললেন ওখানে মাঠে যাওয়া যায় না। ওখানকার আর একটা তারা আমাদের সঙ্গে বলছে আমরা হলো বসবো কীরকমভাবে তৈরি করা যায়। মাঠগুলো নিয়ন্ত্রণের জন্য কিভাবে পরিচালিত হবে সিটি কর্পোরেশনের নিয়ম আছে। সিটি কর্পোরেশনের উত্তরে যে হলো এস্টেট অফিসার, তাকে আমি বললাম যে আপনারা একটা হলো উপদেষ্টার দরখাস্ত, একটা হলো সুপারিশ নিয়ে আসেন। আমি তাহলে আপনি ওখানে বসে আছেন কেন? আপনি তো কাস্টডি ওই মাঠের, আপনার উপদেষ্টার সুপারিশ আমাকে নিয়ে যেতে হবে কেন? আজকে সেই জায়গাটায় আমরা হচ্ছিল চলে যাচ্ছি। অনেকগুলো সুপারিশ রসুল ভাই হচ্ছিল দিয়ে গেছেন। ফলে যোগাযোগ ব্যবস্থার কথা হচ্ছে, ধনী পুষ্ট পাত দুষ্টতায় আমাদের আজকে হচ্ছিল না। এই যে এলিভেটেড এক্সপ্রেস করলো, কত পার্সেন্ট আমরা দেখলাম যে 8% মানুষ প্রাইভেট কার এখন হচ্ছিল, বিকাশ আর কয়েকটা গাড়ি দিয়েছে ওখানে। 8% মানুষের জন্য আপনি 10-12 হাজার কোটি টাকা হলো খরচ করলেন। নগর পরিষদ, নগর বাস, হ্যাঁ পাবলিক বাসের জন্য বিশেষজ্ঞরা হল বলতে 2000 কোটি টাকা খরচ করলে আমাদের ঢাকা শহরের অনেক যানজট আমরা হচ্ছিল কমাইতে পারি। কিন্তু আপনি 2000 কোটি দিচ্ছেন না, আপনি 12,000 এর প্রজেক্ট আপনি হচ্ছিল করতেছেন। ফলে এই যে অবস্থা, আপনারা কয়েকদিন আমরা হলো হিট ওয়েভের মধ্যে হলো পড়লাম ঢাকা শহরে, সবাই অতিষ্ঠ হয়ে গেছি। ঢাকা শহরে থাকার কথা 25%, আমাদের এই গাছপালারই ঢাকা উত্তরে আছে 8%, দক্ষিণে আছে 10%। পানি যে তাপ যে অ্যাবজর্ব করবে খালগুলো হচ্ছিল নেই, গাছগুলো নির্বিচারে। আমরা ধানমন্ডি 7 মসজিদ সড়কের রাত 2টা-2:30 পর্যন্ত, আদিল ভাই আছে, আমরা 2টা-2:30 পর্যন্ত ওই রাস্তা পাহারা দিয়েছি, গাছ পাহারা দিয়েছি। আজকে একই অবস্থা ঢাকা শহরে আমরা সেই বসবাস করতে। বায়ু দূষণে প্রায় 2 লক্ষ, 2019 সালের এটা হিস্ট্রি পরে 2,15,000 অকাল মৃত্যু হয়েছে। আয়ু কমেছে পৃথিবীতে বায়ু দূষণের জন্য 2 বছর 4 মাস, বাংলাদেশের আয়ু কমেছে 6 বছর 8 মাস এই ঢাকা শহরে, এই বাংলাদেশে। তাহলে আমরা কোথায় বসবাস করব? আমরা হচ্ছিল বলি যে অরূপ রাহিভারের কথায় লাস্ট বলে যায় যে আসলে আমাদের একটা
জাগরণ, কোন জাগরণ যে করতে হবে, পলিটিক্যাল কথা বলেন নাই উনি, কোনো আদর্শের কথা বলেন নাই, কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা আমাদেরকে ছাড়তে হবে। আদিল ভাই লাস্ট বললেন যে ঢাকা শহরের প্রত্যেকটা মাঠ আমরা উদ্যোগ নিয়েছি। ঢাকা শহরের ওসমানী উদ্যান, এই এলাকার একটা হলো ওসমানী উদ্যানের 12টা বাজায় দিছে। আমরা ঢাকা শহরের যে মাঠগুলো এখনো আছে, যেগুলো দখল আছে, আমরা চেষ্টা করতেছি সেই মাঠগুলোকে হলেও যদি মব জাস্টিস করতে হয়, এই ওপেন স্পেস আমরা এটা হলো রক্ষা করতে চাই। মব জাস্টিস হবে আমাদের পরিবেশ প্রকৃতি রক্ষা করার জন্য, আগামী মানুষের জন্য। সবাইকে ধন্যবাদ।